আরে ছাড়ুন না পুলিশ ম্যাম, এমন করছেন কেন? আমাকে আমার মতো থাকতে দিন। তোমার মতো থাকবে মানে? আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে অয়ন। এখন পর্যন্ত তুমি আমার কাছে আসো নাই কেন বলো তো? কেন আবার? আমি তো আগেই আপনাকে বলে দিছি আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। কেন মানো না সেই কথা? কিন্তু তুমি বলো নাই আমাকে। আমি কিভাবে আপনাকে মানব? আপনি আমার থেকে কত সিনিয়র, তার উপর আবার পুলিশ অফিসার। লোকে আমাকে দেখলে হাসাহাসি করে, বলে তোর বউ পুলিশ, বাইরে গুন্ডা পেটায়, ঘরেও কি তোকে পিটাই নাকি? এসব কি ধরনের কথা অয়ন? লোকের জন্য তুমি আমাকে মানবে না? আমি তোমাকে কাছে পেতে চাই। আমাদের তো বিয়ে হয়েছে। আমার তো ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে। আমি তো স্বামীর ভালোবাসা পেতে চাই। স্বামীর ভালোবাসা কখনো আপনার কপালে জুটবে না মিস নিশি। এই অয়ন, কি বলছো? জোর করে বলো। এমন মিনমিন করে করবে না, এমন মিনমিন করবে না একদম বলছি। জোরে তো বলছি। এতদিন ধরে আমি আপনাকে মানতে পারবো না। এতদিন যেমন আলাদা ঘুমিয়েছি, আজও তাই। নো নেভার। এতদিন তোমার বাথরুমে সহ্য করেছি, আর না। আমার তোমাকে চাই আজ, এক্ষুনি। মগের মূল্যক নাকি? যাকে পছন্দ না তাকে ভালোবাসবো কিভাবে? কেন, আমি কি সুন্দরী না? নাকি আমাকে দেখে ফিলিংস আসে না? সব সৌন্দর্য ভালোর জন্য না, কিছু সৌন্দর্য মানুষকে ধ্বংস করে দেয়। নিশি রেগে লাল হয়ে অয়নের সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো জ্বলছে আগুনের মতো, কপালের শিরা ফুলে উঠেছে। পুলিশের ইউনিফর্ম না থাকলেও তার ব্যক্তিত্বে যেন সেই কঠোরতার ছাপ স্পষ্ট। একদম নাটক করবে না অয়ন। অনেক দিন ধরে তোমার এই নাটক দেখে আসছি। বউ হয়ে স্বামীর ভালোবাসা পাওয়া আমার অধিকার। আমি ভিক্ষা চাইতে আসি নাই তোমার কাছে। অয়ন ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলের হাসি দিল। সে একইভাবে নিশির দিকে তাকিয়ে উত্তর দিল, আমি চাই না আপনাকে সেই অধিকার দিতে। জোর করে বিয়ে হয়েছে বলে সব জোর করে পাবেন এমন না। এই কথা শুনে নিশির ভেতরে দম আটকে গেল। কয়েক সেকেন্ড সে চুপ করে অয়নের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হলো। তুমি কি ভাবো আমি শুধু থানায় কেস সামলাই? আমার নিজের জীবনের কেসও আমি সামলাতে জানি। এতদিন তোমার বয়সের কথা ভেবে, তোমার ইগোর কথা ভেবে চুপ ছিলাম, কিন্তু আজ শেষ। শোনো অয়ন, আমি তোমার উপর জোর করছি না। আমি আমার প্রাপ্য চাইছি। বিয়ে যদি তোমার কাছে খেলনা হয়, তাহলে ভুলে যেও না এই খেলাটা আমি একদিন ভেঙেও ফেলতে পারি। অয়ন এক মুহূর্তের জন্য থমকে গেল। নিশির চোখে যে কষ্টটা লুকিয়ে আছে সেটা সে আগেও কখনো এভাবে খেয়াল করে নাই। অয়ন ধীরে ধীরে তার হাত সরিয়ে দিয়ে বলল, ভয় দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না নিশি। নিশি বুকের ভেতরটা কেঁপে উঠল। কণ্ঠ নরম হয়ে এলো, কিন্তু রাগের আগুন এখনো নিভে নাই। আমি ভয় দেখাচ্ছি না অয়ন। আমি শুধু চাই তুমি একবার আমার দিকে মানুষ হিসেবে তাকাও। পুলিশ অফিসার হিসেবে না, আমি তোমার তোমার স্ত্রী হিসেবে। ঘরটা নিঃশব্দ হয়ে গেল। বাইরের হালকা বাতাসে পর্দা তুলছে, অথচ ভেতরে দুজন মানুষের অহংকার আর কষ্টের ঝড় থামার কোনো লক্ষ্য নেই। অয়ন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, মুখে একরকম কঠিন ভাব, কিন্তু ভেতরে অদ্ভুত এক অস্থিরতা। নিশির চোখে যে জেদ আর কষ্ট একসাথে চলছে, সেটা তাকে অস্বস্তিতে ফেলছে। তবুও সে নিজের ইগো আঁকড়ে ধরে রাখলো। অয়ন ধীরে ঠান্ডা গলায় বলল, দুঃখিত, আপনাকে বউ ভাবতে পারবো না আমি। নিশির বুকের ভেতরটা ধক করে উঠল। এত সোজা, এত নির্দয়ভাবে কথাটা বলবে সে হয়তো ভাবেনি। নিশি একটু এগিয়ে এসে থেমে গেল। কেন অয়ন? একটা কারণ তো দাও। অয়ন চোখ সরিয়ে নিল, যেন তার দৃষ্টি এড়িয়ে পালাতে চাই। সে স্বাভাবিক কণ্ঠে বলল, ইচ্ছে নাই। দুইটা শব্দ, কিন্তু সেই দুইটা শব্দ যেন নিশির আত্মসম্মানে আঘাত করে বসলো। তার ঠোঁট কেঁপে উঠল। এতদিনে চেপে রাখা অপমান, কষ্ট, অভিমান সব একসাথে মাথায় উঠল। হঠাৎ করে নিশি অয়নের কলার ধরে তাকে নিজের দিকে টেনে আনলো। অয়ন কিছু বুঝে ওঠার আগে নিশি তার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। রাগ, জেদ আর অদম্য আকাঙ্ক্ষা মিশে থাকা এক চুম্বন। অয়ন প্রথমে হতবাক হয়ে গেল, তারপর জোরে নিশিকে সরিয়ে দিল। এসব কি? জোর করছেন কেন? নিশির চোখে তখন আগুন আর অশ্রু একসাথে ঝিলমিল করছে। সে রেগে আগুন হয়ে পড়ল। তুমি তো অধিকার দিচ্ছ না, তো আমি কি করব বলো? কতদিন অপেক্ষা করব? আমি কি পাথর নাকি? আমার ইচ্ছে করছে না আপনাকে আপন করতে। আপনি কি জোর করে সব
করবেন নাকি? নিশি দাঁতে দাঁত চেপে এগিয়ে এলো, তার কণ্ঠে কঠোরতা কিন্তু ভেতরে ভাঙ্গা একটা আর্তনাদ। দরকার হলে তাই। অয়ন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে শুধু কঠিন পুলিশ অফিসার হিসেবে দেখেছে, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আছে এক আহত স্ত্রী যে ভালোবাসা চাই, স্বীকৃতি চাই, নিজের মানুষটার কাছে নিজের জায়গা চাই। ঘরে বাতাস ভারী হয়ে উঠল, দুজনের নিঃশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছে স্পষ্টভাবে। এক পাশে জেদি স্বামী, অন্য পাশে আগুন বউ যে হার মানতে জানে না। নিশি এবার ধীরে বলল, থানায় আমি কেস জিতি প্রমাণ দিয়ে, কিন্তু ঘরে আমি শুধু তোমার একটা স্বীকৃতি চাই। এতটাই কঠিন নাকি? অয়ন কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে দ্বিধা, রাগ আর কোথাও যেন লুকানো একটা অচেনা টান। ঘরের ভেতরটা যেন বারুদের গন্ধে ভরে গেছে। দুজনেই দাঁড়িয়ে আছে মুখোমুখি, কেউ এক চুলো পিছু হটার মানুষ না। অয়ন হঠাৎ আলমারির দিকে এগিয়ে দরজা খুলে কিছু জামাকাপড় বের করতে লাগলো। নিশি অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কি বলছো তুমি? অয়ন জামাগুলো ভাঁজ না করে ব্যাগে ঢুকাতে ঢুকাতে ঠান্ডা গলায় বলল, আজ থেকে আমি এই রুমে থাকবো না। নিশির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড সে কথা বলতে পারল না, তারপর ধীরে ধীরে তার মুখ শক্ত হয়ে উঠল। নিশি এগিয়ে সে ব্যাগটা টেনে ধরল। মানে কি? সবার সামনে প্রমাণ করতে চাও নাকি তুমি আমাকে মানো না? মানুষ কি বলবে ভেবেছো একবারও? মানুষ কি বলবে সেটা নিয়ে আমি ভাবি না। নিশির কণ্ঠ এবার কাঁপছে রাগে, অপমানে আর ভেতরের ভাঙ্গনে। নিশি রাগী কণ্ঠে বলল, শোনো অয়ন, এমনটা ভেবো না। আমার মান সম্মান নষ্ট করতে পারো না তুমি। আমি পুলিশ অফিসার ঠিকই, কিন্তু আমি একটা মেয়েও। আমার পরিবার আছে, সমাজ আছে, সবাই জানে আমরা একসাথে থাকি। তুমি আলাদা রুমে গেলে কি প্রমাণ হবে জানো? হবে যে তোমার স্ত্রীকে তুমি মানো না। এখানে দম বন্ধ হয়ে যায় আমার। এই কথাটা নিশির বুকে সোজা আঘাত করলো। সে থম মেরে দাঁড়িয়ে রইল, যেন কেউ তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। নিশি ধীরে ধীরে বলল, দম বন্ধ হয়ে যায়? আমি তাহলে তোমার কাছে এতটাই অসহ্য? অয়ন চুপ, কিন্তু তার নীরবতায় যেন স্বীকারোক্তি। নিশির চোখে জল চিকচিক করে উঠল, কিন্তু সে কাঁদল না। সে কাঁদার মেয়ে না, সে লড়াই করে। নিশি হঠাৎ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। এই রুম থেকে বের হতে চাইলে আমার উপর দিয়ে যেতে হবে। আমি থাকতে তোমার এই নাটক চলবে না। নাটক করছেন আপনি, আমি শুধু একটু শান্তি চাই। শান্তি? আমি কি অশান্তি? আমি কি তোমার শত্রু? তুমি কি একবারও ভেবে দেখেছো আমার কেমন লাগে? প্রতিদিন একই ছাদের নিচে থেকেও স্বামীর কাছ থেকে দূরে থাকা কতটা অপমানের জানো? অয়ন এবার একটু থমকে গেল, কিন্তু নিজের জেদ ছাড়ল না। সে জেদ নিয়েই বলল, আমি জোর করে কিছু করতে পারবো না। আমি তো তোমাকে জোর করছি না ভালোবাসতে। আমি শুধু চাই তুমি আমাকে অস্বীকার করে আমার সম্মানটা মাটিতে মিশিয়ে দিও না। ঘরে বাতাস ভারী হয়ে উঠল। দুজনের মাঝখানে শুধু দূরত্ব না, অহংকার, ভুল বোঝাবুঝি আর অজানা ভয়ও দাঁড়িয়ে আছে। নিশি এবার খুব নিচু গলায় বলল, বাইরে আমি অপরাধীদের সামনে মাথা নত করি না, কিন্তু ঘরে এসে তোমার কাছে প্রতিদিন ভাঙি। আর কত ভাঙবো অয়ন? অয়ন দরজার দিকে তাকিয়ে রইল। এক পা এগুলো আবার থেমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নিশি, চোখে আগুন, বুকের ভেতর ঝড়। অয়ন এক পা এগিয়ে আবার থেমে গেল। দুজনের মাঝখানে অদৃশ্য একটা দেওয়াল, যেটা কেউ ভাঙতে পারছে না। অয়ন হঠাৎ বিরক্ত গলেই বলে উঠল, ঠিক আছে, যাব না, আমি এই রুমেই থাকবো, কিন্তু আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ডিস্টার্ব? আমি তোমার স্ত্রী, আমি ডিস্টার্ব? এতটা অপছন্দ যদি করো আমাকে, তাহলে বিয়ে করলে কেন? অয়ন মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। চোয়াল শক্ত, অনেক দিনে জমে থাকা রাগ যেন বেরিয়ে আসার পথ খুঁজছে। আমি চাইনি বিয়ে করতে, বাবা জোর করে দিয়েছে। বলেছে মেয়েটা ভালো, সম্মানিত, ভবিষ্যৎ সিকিওর। আমার মতামতের কোনো দামই ছিল না। তাহলে এতদিন চুপ ছিলে কেন? বিয়ের দিনই না করলেই পারতে। কারণ আমি কাপুরুষ, বাবার সামনে দাঁড়িয়ে না বলতে পারিনি, আর সেই দুর্বলতার ফল এখন ভুগছি। নিশি স্তব্ধ হয়ে গেল। এমন স্বীকারোক্তি সে আশা করেনি। অয়ন দাঁত চেপে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল আপনাকে বিয়ে করা। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো নিশির উপর। তার মুখের রং বদলে গেল, ঠোঁট কাঁপছে, কিন্তু চোখের জল ফেলবে না। এই জেদ এখনো আছে। নিশি খুব ধীরে কাঁপা গলেই বলল, আমি তাহলে তোমার ভুল? একটা মানুষ ভুল হতে পারে অয়ন?
অয়ন চুপ, কিন্তু তার নীরবতায় যেন আবারও ছুরি হয়ে বিঁধল। নিশি হালকা হেসে ফেলল একটা তিক্ত ভাঙ্গা হাসি। বাহ, থানায় অপরাধীরা আমার সামনে কাঁপে, আর ঘরে এসে আমি নিজের স্বামীর কাছে ফুল হয়ে যাই। ঘরে বাতাস ঠান্ডা হয়ে গেল, যেন শীত নেমে এসেছে হঠাৎ। নিশি এবার আর রাগ দেখালো না, তার কণ্ঠে অদ্ভুত শান্তি, যেটা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। শোনো অয়ন, তুমি আমাকে ভুল ভাবতে পারো, কিন্তু মনে রেখো এই ভুলটা তোমার জীবনে এমনভাবে জড়িয়ে যাবে, চাইলেও একদিন আলাদা করতে পারবে না। অয়ন চোখ নামিয়ে নিল, তার বুকের ভেতরে কেমন একটা চাপা ব্যথা, কিন্তু কেউ কারোর সামনে দুর্বল হবে না, এই অহংকার দুজনকে পুড়িয়ে দিচ্ছে। নিশি ধীরে বিছানার এক পাশে গিয়ে বসে পড়ল। অয়ন অন্য পাশে দাঁড়িয়ে রইল। একই ঘর, একই ছাদ, তবুও দুজনের মাঝে হাজার মাইল দূরত্ব। এই বিয়ে কি সত্যি ভুল, নাকি ভুল বোঝাবুঝি শুরু মাত্র? রাত অনেক হয়ে গেছে, ঘরের আলো নিভে গেছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো। বিছানার এক পাশে পড়ে আছে অয়ন, বিছানার একদম কিনারায় শুয়ে আছে নিশি অন্য পাশে। মাঝখানে ফাঁকা জায়গা, যেন তাদের সম্পর্কের প্রতিচ্ছবি। হঠাৎ অয়ন উঠে বসে একটা কোলবালিশ এনে ঠিক মাঝখানে রাখলো, তারপর গম্ভীর গলায় পড়ল, এই পাশে আসবেন না, এই লাইনটা ক্রস করবেন না প্লিজ। নিশি বালিশটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, চোখের কষ্টের ছাপ স্পষ্ট, কিন্তু ঠোঁটে হালকা চ্যালেঞ্জের হাসি। দেখবো এই দূরত্ব কতদিন থাকে। অয়ন আর কোনো কথা বলল না, মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। দুজনে পিঠ দুদিকে একই বিছানা, অথচ মাঝখানে একটা কোলবালিশ, যেন এটার দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ঘরে শুধু দুজনে নিঃশ্বাসের শব্দ শোনা গেল। বাইরে রাত গভীর হলো, কেউ কারোর দিকে তাকালো না, কেউ কিছু বলল না, শুধু দুজনেই জানে কেউ আসলে ঘুমাতে পারছে না সহজে। তবুও ক্লান্তি জিতে গেল, দুজনে একসময় ঘুমিয়ে পড়ল। ভোরের আলো জানাল দিয়ে ঢুকতে নিশি ঘুম ভাঙল। সে ধীরে উঠে বসলো, পাশে তাকিয়ে দেখলো অয়ন গভীর ঘুমে, মুখে এখন আর সেই রাগ নেই, শান্ত নিরীহ একটা ছেলের মতো লাগছে। নিশি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, হাত বাড়িয়ে ছুতে গিয়েও থেমে গেল, তারপর ধীরে ধীরে উঠে প্রস্তুত হতে লাগলো। ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়ালো আবার সেই কঠিন দৃঢ় পুলিশ অফিসার নিশি, যেন রাতের ভাঙ্গা মেয়েটা কোথাও লুকিয়ে গেছে। নিচে নামতেই অয়নের মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। নিশি, আজ এত সকালে যাচ্ছ কেন মা? মা, আজ একটা বড় কেস দেখতে হবে, থানায় থেকে ফোন এসেছিল, তাই একটু তাড়াতাড়ি বের হচ্ছি। সারা রাত ঠিক মতো ঘুমিয়েছো তো? মুখটা কেমন শুকনো লাগছে। ঘুমিয়েছি মা, আপনি চিন্তা করবেন না। কিছু খেয়ে যাও মা, খালি পেটে বের হওয়া ঠিক না। ঠিক আছে মা, একটু চা আর টোস্ট দিলেই হবে। মা ব্যস্ত হয়ে গেলেন। নিশি ডাইনিং টেবিলে বসে রইল, তার চোখে হালকা ক্লান্তি, কিন্তু মুখে কঠিন পেশাদার ভাব। উপরের ঘরে এখনো অয়ন ঘুমিয়ে, সে জানে না এই ভোরবেলা তার স্ত্রী আবার নিজের যুদ্ধের ময়দানে যাচ্ছে, বাইরে সমাজের বিরুদ্ধে লড়ে, আর ঘরে নিজের স্বামীর অবহেলার বিরুদ্ধে। নিশি চা শেষ করে উঠে দাঁড়ালো। বের হওয়ার আগে একবার উপরে সিঁড়ির দিকে তাকালো, তারপর নিঃশব্দে দরজা পেরিয়ে চলে গেল। এই দূরত্ব কি আরো বাড়বে, নাকি কোনো অঘটন তাদের কাছে টেনে আনবে? সকালবেলা রোদ তখন পুরোপুরি ওঠেনি। থানার সামনে পুলিশ ভ্যান, কয়েকজন কনস্টেবল টহল শেষে ফিরছে। পরিবেশে এক ধরনের ব্যস্ততা, দায়িত্ব আর চাপা উত্তেজনা। নিশির গাড়ি থানার সামনে এসে থামতে গার্ড সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সালাম ম্যাডাম। নিশি দৃঢ় পায়ে গাড়ি থেকে নামলো। ইউনিফর্মে সে যেন সম্পূর্ণ অন্য মানুষ, চোখে কঠোরতা, ভঙ্গিতে আত্মবিশ্বাস, কণ্ঠে কৃতিত্ব। এক এক করে সবাই সালাম দিতে লাগলো, সবাই একসাথে। স্যালুট ম্যাডাম। মর্নিং, রিপোর্ট রেডি আছে? একজন সাব ইন্সপেক্টর তাড়াহুড়ো করে এগিয়ে এলো, হাতে ফাইল। সে বলল, ম্যাডাম, আজ ভোরে একটা বড় কেস এসেছে। শহরের বাইপাস রোডে একটা অপহরণের অভিযোগ। ডিটেলস বলুন। সবাই মিটিং রুমে ঢুকলো। বড় টেবিলের চারপাশে অফিসাররা বসে পড়ল। নিশি টেবিলে মাথায় দাঁড়িয়ে রইল, সাব ইন্সপেক্টরের ফাইল খুলে বলতে শুরু করলো। ম্যাডাম, ভোর 4টার দিকে এক ব্যবসায়িক ছেলে বাসা থেকে বের হয়, এরপর থেকেই নিখোঁজ। পরিবার বলেছে অজ্ঞাত নাম্বার থেকে ফোন এসেছে, মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। নিশি মন দিয়ে সব শুনছে, চোখে ফাইলে, কিন্তু মাথার ভেতর দ্রুত হিসাব চলছে। লোকেশন ট্রেস করা গেছে? ম্যাডাম, নাম্বারটা ট্র্যাক করার জন্য চেষ্টা চলছে, তবে কলটা ছিল খুব শর্ট, লোকেশন ফিক্স করা কঠিন হচ্ছে। সিসিটিভি ফুটেজ চেক করেছেন? হ্যাঁ ম্যাডাম, বাসার সামনে একটা ক্যামেরা আছে, একটা কালো ভ্যান দেখা গেছে, কিন্তু নাম্বার প্লেট পরিষ্কার না। ঠিক আছে, টিম ভাগ করে দিন। একদল পরিবারকে প্রোটেকশন দেবে, আর একদল বাইপাস রুটের সব সিসিটিভি সংগ্রহ করবে।
অপহরণকারীরা ভুল করবেই, আমাদের সেই ভুলটাই ধরতে হবে। একটা জীবন ঝুঁকিতে আছে, কোনো গাফিলতি চাই না। আমি নিজে এই কেস লিড করব। জি ম্যাডাম। এই মুহূর্তে সে শুধু একজন স্ত্রী না, সে একজন দায়িত্বশীল অফিসার যে নিজের ব্যক্তিগত কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখে অন্য জীবনের জন্য লড়তে জানে। মিটিং রুমের ভেতরে চাপা উত্তেজনা, টেবিলের উপর ছড়িয়ে থাকা ম্যাপ, প্রিন্ট করা সিসিটিভি ছবি, মোবাইল কল লিস্ট, সবকিছু যেন একসাথে চিৎকার বলছে সময় কম। নিশি দাঁড়িয়ে আছে টেবিলের সামনে, তার চোখে এখন আর কোনো ব্যক্তিগত কষ্টের ছাপ নেই। সে সম্পূর্ণ অফিসার, কঠিন, মনোযোগী, দৃঢ়। আমরা ধরে নিচ্ছি অপহরণকারীরা খুব বেশি দূরে যায়নি। ভোরের সময় ট্রাফিক কম ছিল। কালো ভ্যানটা বাইপাস থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া